স্বাধীনতা 71-এ হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা 71-এ হয়েছে। আর কোন মুক্তিযুদ্ধ আমি তো আমার সামনে এখনো তো আসে, যারা বেঁচে আছে তারা আসেন, কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা, আদৌ না। কেউ বাঁচবে কিনা সেটা চিন্তা করে না, সামনে ছিল একটা বাঁচতে হবে, মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে, বাঁচতে হবে নিজের, এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। আমার এই বাহাটুতে এই গুলি লাগা ছিল। এটা যদি ওই স্টেইন গানের গুলি না হয়ে যদি 303 হইতো তাহলে আমার তো এখানে গ্যাংগ্রিন হইতো। 32 নম্বরে আগুন দিছে, এটা নিন্দনীয়, অতি নিন্দনীয়। কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি। এই বাড়ি শুধু বাংলাদেশের জন্মের সাথে না, প্রতিটি আন্দোলনের ইতিহাসের সাথে এই বাড়িটা সম্পৃক্ত। এবং এটা ছিল মিউজিয়াম পরবর্তীতে। সেইটাতে তার বঙ্গবন্ধুর চশমা ছিল, আমারও একটা ছবি ছিল, গ্রুপ ছবি, করাচিতে যখন আমরা ছাত্রলীগ করছি তখন উনি গেছিলেন 69-এ। তো এই যে ছবিগুলো সব ছবি, তার যুক্তফ্রন্টের সময় উনি যে মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছেন সেই ছবি, বই, হাতে লেখা কাগজপত্র, চিঠিপত্র, বিভিন্ন সময় সারা উপমহাদেশের শিল্পীরা আসছেন, ফিদেল ক্যাস্ট্রো। 53 বছর পরে কেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ হবে, কেন যাচাই বাছাই কমিটি হবে? যারা ক্ষমতায় আছে তাদের তো তারা কি চায় এটা তো আজকে পর্যন্ত আমিই জানি না, জনগণ জানবে কোত্থেকে? এদের তো রাজনৈতিক বিশ্বাসটা কি, নীতি কি, আদর্শ কি, এটা তো জনগণকে জানতে হলে পরে জনগণ তারপরে সমর্থন দিল কি দিল না। মুক্তিযোদ্ধা সনদের জন্য যুদ্ধ করছে এরকম একজন মুক্তিযোদ্ধা এনে আমাকে দেখান। মুক্তিযোদ্ধার সামনে তখন ছিল 3টা, একটা হলো নিজের বাঁচতে হবে, বাঁচতে হইলে পরে শত্রুকে মারতে হবে, 3 হইলো দেশটাকে স্বাধীন করতে হবে। এই 3টা ছিল একটা মুক্তিযোদ্ধার কাছে টার্গেট। সে কখনো চিন্তা করে নাই যে সে জীবনে বাঁচবে এবং একটা ওই সার্টিফিকেট এবং ভাতা বা পাবে। আমার অনেক বন্ধু বান্ধব মারা গেছে এবং এদের কেউ আজকে আর স্মরণও করে না, শহীদদের কেউ স্মরণ করে না। তাদের কেন তালিকা হয় না? তপন, আমার ক্লাসমেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শাহাবুদ্দিন তপন, বিএম কলেজের স্পোর্টস সেক্রেটারি ছিল। 26শে এপ্রিল 71 সালে সে মারা গেছে, শহীদ হয়েছেন। তার নামে একটা রাস্তাও নেই বরিশাল শহরে। তো এরকম বহু মানুষ আছেন। এক অ্যাডভোকেট আছেন বাবু জিতেন্দ্রলাল দত্ত, তিনি শহীদ হয়েছেন। তার ছেলে আমার বন্ধু শ্রীপান্থ, সেও শহীদ হয়েছে অনেক, অসংখ্য মানুষ। তার ভেতর এক বিএম স্কুলে এখানে ছিলেন কাঞ্চন ভাই, তার নামে একটা পার্ক হয়েছে। এই যা আমি কেন সার্টিফিকেট নেই না সেটা আবার ক্লারিফাই করি যে সার্টিফিকেটের জন্য কেউ লড়াই করে নাই। আমার পুরো পরিবারই রাজনৈতিক পরিবার ছিল। আমার দাদা আনডিভাইডেড বেঙ্গলের ফার্স্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। উনি পরবর্তীতে শেরে বাংলার যে বেঙ্গল ক্যাবিনেট সেখানকার মন্ত্রীও ছিলেন। বরিশাল জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ আমলে, আবার পাকিস্তান আমলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। আমার বাপ সারা জীবন ভাষায় ন্যাপ করে আসছেন, বাবা আর কি। তো সেই ক্ষেত্রে তো আমার উপরে এই ধরনের কোনো ছিল না। মাওলানা সাহেব গিয়ে বরিশালে আমাদের বাসাতে থাকতেন, তো চাপ থাকার তো কোনো প্রশ্নই নেই। বরঞ্চ এটা হাসাহাসি হইতো যে সার্টিফিকেট, ব্লাঙ্ক সার্টিফিকেট বিলি হচ্ছে, তখন এটা ছিল হাসির পাত্র। এটা পিড়ে দেয় তো এটা একটা অরাজনৈতিক মামলা, রাজনীতির বিষয়ক না। এবং ওই 180 জনের ভিতরে আমার দিচ্ছে 94 নম্বরে। এবং এটা মূলত ঘটনাটা নাকি শুনলাম, যেটা এখন সব থেকে মিথ্যা তো আমি জানি না, যে করেছে তার বাড়িও উলানিয়া, বরিশালের মেহেন্দিগঞ্জের। যাদের বিরুদ্ধে করছে ম্যাক্সিমামই উলানিয়ার লোক, মেহেন্দিগঞ্জের লোক, এবং মেহেন্দিগঞ্জের পলিটিক্স নিয়ে এটা। তা আমি আমার জীবনে বোধহয় উলানিয়া আমার আত্মীয়, উলানিয়ার নাম শুনবেন। উলানিয়া, এই যে জাস্টিস জুবায়ের চৌধুরী, এদের বাড়ি কিন্তু উলানিয়া। গাফফার চৌধুরীর বাড়ি কিন্তু উলানিয়া। ফুয়াদ চৌধুরী দীপ্ত টিভির, তাদের বাবা আমিনুল হক চৌধুরী সাহেব বরিশালের আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং গভর্নরও ছিলেন বাকশাল হওয়ার পর। তার বাড়িও উলানিয়া। এরা আমাদের আত্মীয় স্বজন। ওইখানে আমি গেছি বোধহয় সর্বসাকুল্যে আমার জীবনে 3 বার। এখানে তো খুন খারাপির ভেতরে আমার জড়াবার কোনো প্রশ্নই নাই। কীভাবে আমার নাম আসছে তো পরবর্তীতে দেখলাম যে ইনফরম্যান্ট যিনি বাদী ছিলেন তিনি এটা তুলে নিছেন থানা থেকে। এবারে একটা দিছে এবং ইসের মাধ্যমে পেলাম, পেপার পত্রপত্রিকার মাধ্যমে পেলাম যে তারা তুলে নিছে। তার আগে আমার ফোনে বিভিন্ন লোক বলতেছিল যে এটা ভুলে হয়ে গেছে। তো ভুলে তো নাম একদম অ্যাকুরেটলি জেডাই খান পান্না
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এভাবে তো আসতে পারে না, কেউ না কেউ ইনসার্ট করছে এখানে। এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি বেল নিয়ে আসছি। তারপরে পুলিশ যদি রিপোর্ট আমার এগেনস্ট আসে, আমি ট্রায়াল ফেস করব। পাকিস্তান আমল থেকে মামলা হয়েছে, 67-এ মামলা হলো অ্যাটেম্প টু মার্ডার কেসে, সিমিলার। 68-এ আমার রাস্টিকেশন হয়। করাচিতে গেলাম 69-এ 21 ফেব্রুয়ারির জন্যে একটা শহীদ মিনার তুলতে গেলাম, ওইখান থেকে পুলিশ তুলে নিয়ে গেল, তুলে নিয়ে 21 তারিখ সকালে ছেড়ে দিয়েছে যাতে শহীদ মিনারটা তুলতে না পারি। তার পরবর্তীতে 75-এর পরে অ্যারেস্ট হলাম, 27 মার্চ ছিলাম 17টা মামলা নিয়ে। তো এইগুলো আমার খুব একটা পীড়া বা দেয় তা না, বরঞ্চ এখন আমার পিতামাতা যদি জীবিত থাকতেন তাইলে অনেকটা সামাল দিতে পারতেন, কিন্তু আমার স্ত্রী বা আমার কন্যারা এরা এই ধরনের রাজনীতি বা এটা দেখে না, তারা একটু বিচলিত হয়। এবং আমি যে বিল্ডিংয়ে থাকি, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, 36টা পরিবার থাকে, তারাও একটু বিচলিত হয় যে উনি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তো ওনার কারণে যদি বাসাতে পুলিশ ঢোকে বা কোনো মান সম্মান হানি হয় কিনা, এইসব আর কি হয়। আমি বলবো যে আমার দৃষ্টিভঙ্গিতে যারা মৌলবাদী চিন্তাভাবনার, সেই ধরনের কিছু লোক এখানে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ ডিফারেন্ট। এরা প্রগতিবাদী না, এরা মৌলবাদী, পশ্চাৎগামী রাজনীতিতে তারা বিশ্বাসী। ছাত্রদের মধ্যে ছাত্র সংগঠনে তাদের সংগঠিত করার একটা অভাব ছিল, সচেতন করার একটা অভাব ছিল, কিন্তু জনতার মধ্যে এখনো রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি। সেটা হতে পারে ছোট রাজনৈতিক দল, কিন্তু তাদের প্রভাবই বেশি। মূলত একটা নেগেটিভ সাপোর্ট ছিল, তা আওয়ামী বিরোধী যারা ছিল তারা এদের একটা সাপোর্ট ছিল। প্রথমত এটা কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, তাতে আপামারও ছাত্রলীগ হইলেও কোটার শিকার হচ্ছে, ছাত্রলীগের বাইরে হইলেও কোটার শিকার হচ্ছে। কেবল যে কোটাধারী ছাত্রলীগেই আছে তা তো না, বিএনপিতেও আছে, জামাতে আছে কিনা আমি জানি না, তাও থাকতে পারে, কারণ যে হারে মুক্তিযোদ্ধা, তাই না? যে কারণে আর কোটা কেন, এখানে মেধা অগ্রগণ্য। একটা জেনারেশন পেতে পারে শহীদের পরিবার, তাও একটা জেনারেশন, শহীদের পরিবার থেকে একজন, কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এককালীন মুক্তিযোদ্ধা বাস যথাযথ সম্মান দিলে এগুলো। আওয়ামী লীগের অসংখ্য দুর্বলতা ছিল। তার লাস্ট ক্যাবিনেটে রাজনৈতিক কর্মী কে ছিল, রাজনৈতিক নেতা কে ছিল, এক্সেপ্ট জাহাঙ্গীর কবির নানক আর কে, ওবায়দুল কাদের, এই দুইজন গত 7 মাসের হিসেবে বলতেছি, আর সবই তো বিজনেসম্যান। সেই ক্ষেত্রে চুরি বলতে কি বলবো, যে ঘুষ ছাড়া এমন কোনো সেক্টর ছিল না যেটা পয়সার বিনিময়ে বিক্রি না হতো। এই যে অগাধ সম্পত্তি এক একজনের আমরা দেখতে পাচ্ছি, আমলাদের, পুলিশের আইজির, তারপরে ডিআইজিদের, এগুলো সত্যি কি মিথ্যা তো জানি না, কিন্তু একজন সেক্রেটারি সচিবদের তো কোনো সম্পত্তির হিসাব আমরা দেখতে পাচ্ছি না এখনো, তাই না? তো আমলা কর্তৃক এখনো দেশ পরিচালিত হচ্ছে, তখনও ছিল। তবে যে কারণে মানুষ খুবই অসন্তুষ্ট ছিল, প্রথমত হইল এর আগের ভোটটা হইল দিনের ভোট, রাতে মানুষ ভোট দিতে পারে নাই। আবার পরের বার হইল নিজেরা নির্বাচন, কোনো দল নাই, আওয়ামী লীগ মনোনীত, আর আওয়ামী লীগ মনোনীত নয়, স্বতন্ত্র। তো এই যে ধরনের নির্বাচন, এই নির্বাচনগুলো তো মূলত গ্রহণযোগ্য না, সেই আক্ষেপটা এদের গিয়ে পড়ছে। অর্থাৎ অ্যাবসলিউটলি একটা নেগেটিভ পলিটিক্সের কারণে এদের উত্থান। এরা নিজেরাও তো হারুনের ডিবি হারুনের ওখানে বসে একটা আন্ডারটেকিং দিয়ে তারা স্টেটমেন্ট দিল, আন্দোলন তারা করলো। যদি এখানে রিলিজটা আমরা না করাইতে পারতাম, যদি না বলতে পারতাম তখন, তাহলে তো এরা থাকতো, ভেতরে থাকলে পরে তো আন্দোলন গেছিল তখনকার মতো। যদিও বাইরে থেকে কেউ বলছে যে না, এটা আমরা মানি না। এই নেতৃত্ব দিয়ে তেমন কি পাবেন? সরকার পতন হয়েছে, যেটা আমি সরাসরি বলি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা ছিল, স্বীকার পাই আর না পাই, সেই ভূমিকাটা এই সরকার পতনকে ত্বরান্বিত করে। ফলাফল আসার জন্য কেউ মামলা এটা দেয় নাই, আমার যেটা ধারণা এটা হ্যারাসমেন্টের জন্য দিয়েছে, তারা হ্যারাস হবেন। যতদিন মামলা থাকবে ততদিন হ্যারাস হবেন। দেখেন না যে খালেদা জিয়া না কার বিরুদ্ধে 8টা মামলা ছিল, একদিনে খারিজ হয়ে গেছে। ওইরকম আবার এরা যদি ক্ষমতায় আসতে পারে তাইলে একদিনে খারিজ হবে সব মামলা। আমি একটা কথা বলি, চীনে জাপানের হাত থেকে যুদ্ধ করে দেশটাকে কিন্তু গণতান্ত্রিক একটি দেশে নিয়ে আসছিল কুমিংটাংয়ের নেতা ডক্টর সান ইয়াতসেন। তাকে বলা হয় ফাদার অফ দ্য চাইনিজ নেশন। সান ইয়াতসেনের জামাই ছিল চিয়াং কাই শেক, জেনারেল চিয়াং কাই শেক। তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু কমিউনিস্টরা ক্ষমতা দখল করে। চিয়াং কাই শেক কিন্তু আজকের ফরমোজায় গিয়া, তাইপেতে গিয়া আশ্রয় নেয়। তারা কিন্তু এই ডক্টর সান ইয়াতসেনের যে কন্ট্রিবিউশন
এটাই কিন্তু মাওসেতুং বা চৌয়েনলাই বা দেং জিয়াওপিং এটা কেউ কিন্তু অস্বীকার করেন না, আজকের নেতারাও অস্বীকার করেন না। তেমনি জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, জেফারসন এদেরকে কিন্তু পরবর্তীতে ওই বিল ক্লিন্টন বলেন, জর্জ বুশ বলেন বা ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা কেউই কিন্তু অস্বীকার করতে পারে না, তাই না? তো তেমনি আপনি আসেন বিসমার্ক, যে হোলি রোমান এম্পায়ারে ইউনাইট করে জার্মানিকে ইউনাইট করে, এরপর বহু ইতিহাস গড়াই গেছে, কিন্তু বিসমার্ককে তারা কিন্তু ভোলে নাই।